আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তোমাদের সবাইকে আজকের ইংলিশ লাইভ ক্লাসে স্বাগতম। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছো কাইন্ডলি আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, প্লাস তোমরা কেমন আছো সেটাও আমাকে একটু বলে দাও। আজকের এই ক্লাসটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, পার্টস অফ স্পিচ। যেই টপিকসটাকে আমরা মনে করি আমরা অনেক বেশি জানি, কিন্তু আসলে আমরা কিছুই জানি না। আমাদের অনেকগুলো লেকিংস এখানে রয়ে যায়, থেকে যায়, আর সেই লেকিংসগুলো বোঝা যায় যখন আমরা কোনো কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করতে যাই। সেটা হতে পারে ইন্টারের এক্সাম, অথবা সেটা হতে পারে ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম, অথবা সেটা হতে পারে চাকরির মতো পরীক্ষার অর্থাৎ বিসিএস এর এক্সাম। অসংখ্য ধন্যবাদ তানজিম, ওয়ালাইকুম আসসালাম। ইমরান আহমেদ সালাম দিয়েছো, ইমরান আহমেদ শেয়ারও করেছো, এবং তোমরা যারা শেয়ার করনি, ফ্রেন্ডদেরকে মেনশন করনি, খুব দ্রুত মেনশন করে দাও। রিয়া ইসলাম বলেছো টাঙ্গাইল থেকে, নীল চিরকুট ঢাকা থেকে, ইমরান আহমেদ টাঙ্গাইল থেকে আছি সালাম দিয়েছো। শাহরিন ওয়ালাইকুম আসসালাম, জাইমা রহমান ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সিটিজি থেকে আছো জাইমা রহমান, সিটিজি থেকে। দেন জান্নাত রীতি ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা থেকে আছো। অ্যাডভান্স ব্যাচের তাসলিম জান্নাত রীতি, থ্যাংক ইউ সো মাচ। এমডি সালাউদ্দিন ওয়ালাইকুম আসসালাম। তার মানে আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এখনও যারা তোমাদের বন্ধুদেরকে মেনশন করো নাই, প্লাস তুমি তোমার টাইমলাইনে শেয়ার করো নাই, খুব দ্রুত টাইমলাইনে শেয়ার করে দাও। আমরা আমাদের ক্লাসটা শুরু করব, এবং ইনশাআল্লাহ আজকের ক্লাসটা অনেক বেশি ইফেক্টিভ হবে। তোমার ওভারঅল ইংলিশ গ্রামারের আমরা যেটাকে বেসিক বলে জানি, অর্থাৎ যেই বিষয়গুলোকে অবশ্যই জানতে হবে, যেই বিষয়গুলো ইংলিশ গ্রামারের একেবারে ফান্ডামেন্টাল বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা শেয়ার ডান জামিয়া রহমান, থ্যাংক ইউ সো মাচ, চট্টগ্রাম থেকে। রুবাইয়া, দেন নীল আকাশ, অর্পি দাসকে মেনশন করেছো, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তাহলে আমরা প্রথমে শুরু করি, সেই সাথে সাথে তোমরা তোমাদের ফ্রেন্ডকে একটু নক দিয়ে বলে দাও, জানিয়ে দাও তারা যাতে অংশগ্রহণ করে। সেই সাথে সাথে আমরা আমাদের ক্লাসটা শুরু করে বা সামনে আগাতে থাকে। প্রথমেই তোমাদের কাছে আমার যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এই যে এখানে তিনটা শব্দ আছে, এই তিনটা শব্দের বাংলায় একটা একক অর্থ আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের বাংলা অর্থটা কি? তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, পার্টস অফ স্পিচের বাংলা অর্থ কি, বা বাংলায় বা বাংলা ব্যাকরণের ভাষায় পার্টস অফ স্পিচকে কি বলা হয় বা কি নামে ডাকা হয়। খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যারা দেখছো যে পার্টস অফ স্পিচ শব্দের বাংলা অর্থ কি, এবং পার্টস অফ স্পিচ শব্দটি বাংলা ব্যাকরণে কি অর্থে ব্যবহৃত হয়। বাংলা ব্যাকরণে আমরা পার্টস অফ স্পিচকে কি নামে জানি। অসংখ্য ধন্যবাদ মুন্নি রানী দাস, তুমি আমাদের ব্যাচের। বাক্যাংশ পার্টস অফ স্পিচ, তাসলিমা জান্নাত রীতি বলেছো বাক্যাংশ, বাক্যের অংশ, ওকে। কিন্তু বাংলা ব্যাকরণের ভাষায় পার্টস অফ স্পিচকে আমরা কি বলি? বাংলা ব্যাকরণের ভাষায় পার্টস অফ স্পিচকে কি বলি? শাহরিয়ার ওয়ালাইকুম আসসালাম। মিশকাত, বাক্যাংশ বলা হয় পদ প্রকরণ। রফিকুল ইসলাম স্যার, থ্যাংক ইউ সো মাচ। তার মানে বাংলা ব্যাকরণের ভাষায় পার্টস অফ স্পিচের অর্থ হচ্ছে পদ প্রকরণ, পদ প্রকরণ। তার মানে ইংলিশ এবং বাংলার মধ্যে কোনো একটা বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলা হয়? কোনো বাক্যে বা কোনো সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে কি বলা হয়? প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হয় পার্টস অফ স্পিচ, বা বাংলায় যাকে কি বলা হয়? বাংলায় যাকে বলা হয় পদ প্রকরণ। তার মানে আমরা ইংলিশ গ্রামারের মধ্যে অথবা ইংলিশ যে কোনো টেক্সটের মধ্যে যতগুলো শব্দ পড়ছি, সেই শব্দগুলোই কোনো না কোনো অর্থ বহন করে, এবং সবগুলো শব্দই কোনো না কোনো পার্টস অফ স্পিচ। তাহলে আমরা পার্টস অফ স্পিচের বাংলা অর্থ দেখলাম যে পার্টস অফ স্পিচ শব্দের বাংলা অর্থ হচ্ছে বাংলা ব্যাকরণিক ভাষায় পদ প্রকরণ। সেকেন্ড হচ্ছে এই পার্টস অফ স্পিচকে
কতটা ভাগে বা কত ভাগে ভাগ করা যায় বা পার্টস অফ স্পিচ কত প্রকার, এটা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আশা করি তোমরা এটা জানো, এখানে অলরেডি দেওয়া আছে যে পার্টস অফ স্পিচ 8 প্রকার। পার্টস অফ স্পিচ যেহেতু 8 প্রকার, এই 8 প্রকার যদি আমরা দেখি, 1 নম্বরে হচ্ছে গিয়ে নাউন। নাউন শব্দের বাংলা অর্থ কি? খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও, নাউন শব্দের বাংলা অর্থ কি? নাউন শব্দের বাংলা অর্থ কি? খুব দ্রুত। তাসলিমা জান্নাত রীতি বলেছো 8 প্রকার, জাইমা রহমান বলেছো 8 প্রকার, ইমরান আহমেদ বলেছো 8 প্রকার, 8 প্রকার, 8 প্রকার। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে নাউন যে শব্দটা আছে, এই নাউন শব্দটার বাংলা অর্থ কি? বাংলায় আমরা নাউনকে কি বলি? খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে এই নাউন শব্দের বাংলা অর্থ কি। এটা হচ্ছে তোমার এখানের 1 নম্বর প্রশ্ন, যে নাউন শব্দের বাংলা অর্থ কি, প্রোনাউন শব্দের বাংলা অর্থ কি, অ্যাডজেক্টিভ শব্দের বাংলা অর্থ কি, অ্যাডভার্ব শব্দের বাংলা অর্থ কি, ভার্বের বাংলা অর্থ কি, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন এর বাংলা অর্থ কি। আমরা যদিও ইংলিশ নিয়ে পড়াশোনা করছি, ইন্টার সেকেন্ড ইয়ারে আমরা কিছুদিন পরে পরীক্ষা দিতে যাচ্ছি, কেউ ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, কেউ এডমিশন টেস্ট দিতে যাচ্ছ, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা এই পার্টস অফ স্পিচের অর্থগুলোই জানি না বা অর্থগুলো আমাদের অজানা থেকে যায়। বিশেষ্য বলেছো অনেকেই, অসংখ্য ধন্যবাদ। এলিন তানজিম বলেছো বিশেষ্য, রফিকুল ইসলাম স্যার আপনি বলেছেন বিশেষ্য, তারপরে আফসানা আক্তার বিশেষ্য, ইমরান আহমেদ বিশেষ্য, নীলা আকাশ বিশেষ্য, অসংখ্য ধন্যবাদ। ওকে, নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। দেন প্রোনাউন শব্দের অর্থ কি? আমি জানি তোমরা প্রোনাউন শব্দের অর্থ বলবে সর্বনাম। নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। অ্যাডজেক্টিভ শব্দের বাংলা অর্থ কি? অ্যাডজেক্টিভ শব্দের বাংলা অর্থ হচ্ছে বিশেষণ। দেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। ভার্ব শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। দেন তোমাদের কাছে প্রশ্ন, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবে যে প্রিপোজিশন শব্দের বাংলা অর্থ কি। প্রিপোজিশন শব্দের বাংলা অর্থ কি? দেখি এটা তোমরা জানো কিনা। আমি জানি এখানে ভার্ব পর্যন্ত সবগুলোর অর্থই মোটামুটি তোমরা সবাই জানো, বাট প্রিপোজিশন শব্দের বাংলা অর্থ অনেকেই জানে না। দেখি তোমাদের মধ্যে কারা কারা প্রিপোজিশন শব্দের বাংলা অর্থটা জানো। প্রিপোজিশন শব্দের বাংলা অর্থ কি? প্রিপোজিশন শব্দের বাংলা অর্থ কি? প্রিপোজিশন শব্দের বাংলা অর্থ কি, অর্থাৎ বাংলা ব্যাকরণের ভাষায় প্রিপোজিশন শব্দের অর্থ কি? অব্যয় বলেছো, অব্যয় বলেছো, রফিকুল ইসলাম স্যার বলেছেন অব্যয়, আবির বলেছো অব্যয়, ইমরান আহমেদ বলেছো পূর্বে অবস্থান সমন্বয় সূচক অব্যয়, পদান্বয়ী অব্যয় বলেছো, জাইমা রহমান সম্বন্ধ সূচক অব্যয় বলেছো, শাহরিয়ার মিশকাত। কিন্তু এই প্রিপোজিশন শব্দের অর্থ জাইমা রহমানেরটাই হয়েছে, সেটা হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন শব্দের বাংলা, প্রিপোজিশন এটা একটা অব্যয়, কিন্তু এই অব্যয়ের নাম হচ্ছে পদান্বয়ী অব্যয়। তার মানে এরপরে কনজাংশন, কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। কনজাংশন শব্দের অর্থ কি? কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। এবং ইন্টারজেকশন শব্দের বাংলা অর্থ কি? এটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, ইন্টারজেকশন শব্দের বাংলা অর্থ কি? তুমি কি জানো ইন্টারজেকশন শব্দের বাংলা অর্থ কি? এটা কমেন্ট করে জানিয়ে দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, ভার্ব, এই যে শব্দটা এখানে আছে ভার্ব, এই ভার্ব শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব শব্দটা কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ, SPEECH। এটা একটা এমসিকিউ। এমসিকিউ কোশ্চেনটা হচ্ছে ভার্ব এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তোমার এখানে অপশন এতে দেয়া আছে ভার্ব শব্দটা নাউন, 2 নম্বর অপশন বিতে দেয়া আছে ভার্ব শব্দটা ভার্ব, অপশন সিতে দেয়া আছে ভার্ব শব্দটা অ্যাডজেক্টিভ, এবং অপশন ডিতে দেয়া আছে ভার্ব শব্দটা অ্যাডভার্ব। এটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভার্ব এই শব্দটা নিজে কোন পার্টস অফ স্পিচ? এটা কি নাউন, এটা কি ভার্ব, এটা কি অ্যাডজেক্টিভ, না এটা অ্যাডভার্ব। ওকে, এখানে ইন্টারজেকশন শব্দের অর্থ যারা আবেগসূচক অব্যয় বলেছো অসংখ্য ধন্যবাদ, তোমার উত্তরটা হয়েছে যারা আবেগসূচক অব্যয় বলেছো। রফিকুল ইসলাম স্যার বলেছেন নাউন, তাসলিমা জান্নাত রীতি বলেছেন নাউন, ইমরান আহমেদ বলেছেন নাউন। তার মানে এখানে এই ভার্ব শব্দটা কিন্তু নিজে ভার্ব না। ভার্ব শব্দটা কি? ভার্ব শব্দটা হচ্ছে ক্রিয়া, আর ক্রিয়া এটা একটা শব্দের নাম, মানে
ইংলিশ বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো দ্বারা কোনো কাজ করা, যাওয়া, হওয়া, সংগঠিত হওয়া বোঝায়, এই শ্রেণীর যে শব্দগুলো আছে সেই শব্দগুলোর নাম। তার মানে এই ভার্ব শব্দটা নিজে কিন্তু ভার্ব না, অর্থাৎ এই ভার্ব শব্দটা দ্বারা কোনো কাজ হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি বোঝাচ্ছে না, বরং এই ভার্ব শব্দটা কি বোঝাচ্ছে? এক প্রকার শব্দের নাম বোঝাচ্ছে। তার মানে এই ভার্ব শব্দটা নিজে কোন পার্টস অফ স্পিচ? ভার্ব শব্দটা হচ্ছে নাউন। আবার তোমাকে যদি এভাবেও প্রশ্ন করা হয় যে নাউন শব্দটা নিজে কোন পার্টস অফ স্পিচ, তার মানে নাউন শব্দটাও নিজে পার্টস অফ স্পিচ। এবং এটাও মাথায় রাখতে হবে, পার্টস অফ স্পিচের এখানে যে আমরা 8 প্রকার আলোচনা করেছি, এই ফুল 8 প্রকার সবগুলোই হচ্ছে নাউন। পার্টস অফ স্পিচে 8 প্রকার সবগুলোই হচ্ছে এক একটা নাউন। তাহলে এই অংশে আমরা যতটুকু শিখলাম যে পার্টস অফ স্পিচ 8 প্রকার, পার্টস অফ স্পিচে 8 প্রকারের অর্থ শিখলাম, এবং একটা বিষয় ক্লিয়ার হলো যে এই পার্টস অফ স্পিচের যে 8 প্রকার আছে সেই 8 প্রকার সবগুলোই শব্দ হিসেবে, নাউন হিসেবে ব্যবহৃত হয়। আশা করি এই অংশটা তোমাদের ক্লিয়ার। সেকেন্ড, আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্টে চলে যাব। এখানে আরেকটু বিষয় আছে, আমি তোমাদের সাথে যদি এটাকে একটু শেয়ার করি, সেটা হচ্ছে এই পার্টস অফ স্পিচ হিউজ একটা পার্ট বা ইংলিশ গ্রামারের হিউজ একটা অংশ। এই পার্টস অফ স্পিচকে আমরা টোটাল 5 ভাগে আলোচনা করতে পারি, বা তোমাকে শিখতে হবে টোটাল 5টা ভাগে ভাগ করে। 1 নম্বর হচ্ছে আমরা নর্মালি পার্টস অফ স্পিচ সম্পর্কে শিখব, অর্থাৎ পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, কি কি, প্রত্যেকটা প্রকারের আবার মানে প্রকার নিয়ে শিখবো, কাইন্ডস নিয়ে শিখবো, ডেফিনেশন নিয়ে শিখবো। 1। 2 নম্বরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ শিখতে হবে। এরপরে যেটা শিখতে হবে সেটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ। পজিশন অফ পার্টস অফ স্পিচ। থার্ড যেটা শিখতে হবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। এবং সর্বশেষ যেটা শিখতে হবে সেটা হচ্ছে সেম word used as different parts of speech. Same word used as different parts of speech. এখানে সবগুলোর যদি আমি একটা করে উদাহরণ দিই, ফর এক্সাম্পল তোমাকে একটা প্রশ্ন করা হলো, প্রশ্নটা হচ্ছে BEAUTI বিউটিফিকেশন, TION, বিউটিফিকেশন, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো, দেখি তোমরা বলতে পারো কিনা। আমাকে সালাম দিয়েছো মুমতাসির, অসংখ্য ধন্যবাদ। বিউটিফিকেশন এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তোমার এখানে অপশন এতে দেয়া আছে বিউটিফিকেশন শব্দটা নাউন, অপশন বিতে দেয়া আছে বিউটিফিকেশন শব্দটা ভার্ব, অপশন সিতে দেয়া আছে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অপশন বিতে দেয়া আছে অ্যাডভার্ব। এই যে বিউটিফিকেশন এই শব্দটার কোন পার্টস অফ স্পিচ, এটা তোমার প্রশ্ন। এটা কিন্তু ইন্টারে আসবে, অর্থাৎ ইন্টারে আমাদের যে সিন প্যাসেজটা আসে ইংলিশ ফার্স্ট পেপারের প্রথম অংশে যে এমসিকিউ পার্টটা আসে, এমসিকিউ পার্টে একটা শব্দ দিয়ে দেয়, বলে যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ। অসংখ্য ধন্যবাদ, অনেকে অ্যান্সার করেছো। ইমরান আহমেদ বলেছো অ্যাডজেক্টিভ, এরপরে বলেছো নাউন। নুসরাত জাহান আমাদেরকে দেখছে, অসংখ্য ধন্যবাদ নুসরাত জাহান। এরপরে হচ্ছে গিয়ে আরও যারা আছো তোমরা অনেকেই বলেছো এটা হচ্ছে গিয়ে নাউন। এখন এটা কিভাবে বুঝলাম আমি নাউন? কারণ এখানে দেখো শব্দের শেষে কি আছে? TION। শব্দের শেষে যদি TION, SION এই শব্দ অংশগুলো থাকে, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সাফিক্স। সাফিক্স শব্দের বাংলা অর্থ কি? সাফিক্স শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়। এই যে বাংলায় যেমন প্রত্যয় আছে, উপসর্গ আছে, ইংলিশেও কিছু প্রত্যয় এবং উপসর্গ আছে। শব্দের শেষে TION, SION, DOM, NESSTY, ডুমনেস্টি, আরও অনেকগুলো আছে, হুডশিপার,
ইটসেট্রা যদি থাকে তখন সেই শব্দগুলো কি হয়, সেই শব্দগুলো হয় নাউন। তার মানে শব্দের শেষের এই সাফিক্স এবং শব্দের শুরুতে প্রিফিক্সগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ, যেটাকে বলা হয় কি, যেটাকে বলা হয় আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তার মানে আমি তোমাদেরকে একটা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের এক্সাম্পল দিলাম। সেকেন্ড, এখান থেকে আবার এই প্রশ্নটাই সেম ভাবে হতে পারে। কিভাবে হতে পারে? হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ beauty, B-E-A-U-T-Y. What is the verb form of beauty? বিউটি শব্দের ভার্ব ফর্ম কি? এখন তোমাকে বললো বিউটি শব্দের ভার্ব ফর্ম এ নাম্বার অপশনে হচ্ছে বিউটিফুল, বি নম্বর হচ্ছে এ নাম্বার, সরি এখানে এ নাম্বার হচ্ছে বিউটিফুল, বি নম্বর হচ্ছে বিউটিফিকেশন, সি নাম্বার অপশন হচ্ছে বিউটিফাই, BEAUTIFY, বিউটিফাই, এবং ডি নাম্বার তোমার দেয়া আছে বিউটিফুলি, BEAUTIFULLY, বিউটিফুলি। এখন বলো হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ বিউটি? বিউটি শব্দের ভার্ব ফর্ম কি? বিউটি শব্দের ভার্ব ফর্ম কি? নুসরাত জাহান ওয়েলকাম। ওকে, বিউটি শব্দের ভার্ব ফর্ম কি? বিউটিফুল বলেছো, প্রিন্স প্রিয়া, তাসনিম জান্নাত, রীতি বলেছো বিউটি। বিউটি ফর্ম অর্থাৎ বিউটি যে শব্দটা আছে সেই বিউটি শব্দের আমি তোমাদের প্রশ্ন করেছি বিউটি শব্দের ভার্ব ফর্ম কি, অর্থাৎ এই যে বিউটি, বিউটি শব্দের অর্থ হচ্ছে কি সুন্দর, এই সুন্দরের ভার্ব ফর্ম কি? সুন্দরের ভার্ব ফর্ম কি? এটাকে বলা হয়, এখানে দেখো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। নর্মালি এই বিউটি যেটা সুন্দর এটা হচ্ছে নাউন, নাউনটাকে, নাউনটা হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন। কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। যে সৌন্দর্যকে কি করা যায় না, যেই সৌন্দর্যকে ধরা যায় না, ছোঁয়া যায় না, গণনা করা যায় না, সেই সৌন্দর্যটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে নাউন সুন্দর। কিন্তু এই সুন্দরের ভার্ব ফর্ম কি? কাউকে সৌন্দর্যমণ্ডিত করা, কাউকে সুন্দর করে দেয়া, সুন্দরভাবে রাঙিয়ে দেয়া। তার মানে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে? বিউটিফাই। তাহলে বিউটিকে আমি যদি বিউটিফাই রূপান্তর করতে চাই, অর্থাৎ আমি এখানে কি করলাম, নাউনকে যদি ভার্বে রূপান্তর করতে চাই, তখন শব্দের শেষে যদি IFY যুক্ত করি, এই যে শব্দের শেষে কি আছে IFY, এটা একটা সাফিক্স, এই IFY যুক্ত করে আমরা এটাকে ভার্ব ফর্মে রূপান্তর করতে পারি। তার মানে শব্দের শেষের সাফিক্স এবং প্রিফিক্স দেখে আমরা যেমন কোনো একটা শব্দের পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারি, আবার শব্দের শেষের সাফিক্স এবং প্রিফিক্স পরিবর্তন করে আমরা কি করতে পারি? ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটা পার্টস অফ স্পিচকে আরেকটা পার্টস অফ স্পিচে রূপান্তর করতে পারি। তাহলে এখানে এই অংশটা কেন গুরুত্বপূর্ণ আমাদের ইন্টার ফার্স্ট ইয়ারের জন্য বা ইন্টার সেকেন্ড ইয়ার তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য? কারণ হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে যখন তুমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করতে যাবে, তোমার যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো দেওয়া থাকবে, ওই ব্ল্যাঙ্কসে একটা প্রপার পার্টস অফ স্পিচ বসাতে হবে। অর্থাৎ তুমি যে শব্দটা বসাচ্ছ সেই শব্দটা কোনো না কোনো পার্টস অফ স্পিচ হবে। তার মানে বাক্যের মধ্যে ওই শব্দটা কোন পার্টস অফ স্পিচ এটা কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো, যার জন্য ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই অংশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। থার্ড, তোমাদের আর একটা প্রশ্ন এভাবে আসতে পারে যেটাকে আমরা বলছি সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে হি ইজ অনেস্ট বাট লেজি, হি ইজ অনেস্ট বাট লেজি। এক। দুই নম্বর আর একটা প্রশ্ন হচ্ছে বাট মি নো বার্ডস। এখানে টোটাল 3টা বার্ড আছে। প্রথমে দেখো হি ইজ অনেস্ট বাট লেজি বাট মি নো বার্ডস, উপরে আছে একটা, নিচে আছে 2টা, টোটাল 3টা। এখন এটা হচ্ছে 1 নম্বর ফার্স্ট বাট। তোমরা আমাকে বলো তো ফার্স্ট বাট এটা হচ্ছে আমাদের সেকেন্ড বাট, এটা হচ্ছে আমাদের থার্ড বাট। আমাকে একটু কমেন্ট করে জানাও প্রথমে ফার্স্ট যে বাটটা আছে, ফার্স্ট বাটটা কোন পার্টস অফ স্পিচ? 1 নম্বরে যে বাটটা আছে সেই বাটটা কোন পার্টস অফ স্পিচ? প্রথম যে বাটটা আছে সেই বাটটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা অনেকেই বিউটিফাই আনসার করেছো, যারা বিউটিফাই আনসার করেছো অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট বাটটা তাসলিমা জান্নাত রীতি তুমি বলেছো কনজাংশন।
কেন কনজাংশন? কারণ হচ্ছে এখানে দেখো অনেস্ট এবং লেজি এই দুটো অংশকে যুক্ত করে দিয়েছে। তার মানে হি ইজ অনেস্ট, সে সৎ, এটা একটা অ্যাডজেক্টিভ। আবার হি ইজ লেজি, সে অলস, এটা একটা অ্যাডজেক্টিভ। দুটো অ্যাডজেক্টিভকে যখন কোনো কনজাংশন বা দুটো নাউনকে যখন কোনো কনজাংশন দ্বারা যুক্ত করা হয়, মানে কোনো শব্দ দ্বারা যুক্ত করা হয়, তখন তাকে কি বলা হয়? কনজাংশন বলা হয়। তার মানে এখানে বাট শব্দটা কনজাংশন। এবং নর্মালি আমরা জানি বাট শব্দের অর্থ হচ্ছে কিন্তু, যেটা একটা কনজাংশন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে এই যে দ্বিতীয় বাটটা আছে, বাট মি নো বার্ডস, এই শব্দের দ্বিতীয় বাটটা কোন পার্টস অফ স্পিচ? রফিকুল ইসলাম স্যার বলেছেন ভার্ব। এরপরে তোমরা আরও যারা দেখছো খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের সেকেন্ড বাটটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব বলেছো তাসলিম জান্নাত রীতি। থার্ড হচ্ছে গিয়ে নাউন বলেছেন স্যার ইমরান হোসেন বলেছো প্রিপোজিশন। আরও যারা দেখছো তোমরা একটু খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও আমাদের সেকেন্ড বার্ডটা কোন পার্টস অফ স্পিচ। এখন দেখো বাট মি নো বার্ডস, এই সেন্টেন্সটার প্রথমে যদি আমরা একটু অর্থের দিকে তাকাই যে এটার অর্থ কি। বাট মি নো বার্ডস এর অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে পুরো অংশটার আর কিন্তু কিন্তু করো না, আর কিন্তু কিন্তু করো না, আর কিন্তু কিন্তু করা। অর্থাৎ আমাদের আশেপাশে কিছু লোকজন থাকে, অর্থাৎ কথায় কথায় আমি কিন্তু এটা করতে পারতাম, আমি কিন্তু এটা করি নাই, এই যে বারবার কিন্তু কিন্তু চলে আসে। তার মানে পুরো অংশটার হচ্ছে আর কিন্তু কিন্তু করো না। তার মানে এই প্রথম বাট শব্দের অর্থ হচ্ছে কিন্তু কিন্তু করা। তার মানে কোনো শব্দ দ্বারা যখন কোনো কাজ করা বোঝায়, যাওয়া বোঝায়, হওয়া বোঝায়, খাওয়া বোঝায়, তখন সেই শব্দটা কি হয়? ভার্ব হয়। তার মানে আমাদের এই সেকেন্ড বার্ড, এটা কি? সেকেন্ড বার্ডটা হচ্ছে ভার্ব। থার্ড বার্ড মি নো বার্ডস, এখানে এই যে নো, এই নো শব্দটাকে বলা হয় একটা ডিটারমাইনার। নো শব্দটাকে কি বলা হয়? নো শব্দটাকে বলা হয় ডিটারমাইনার। ডিটারমাইনার শব্দের বাংলা অর্থ হচ্ছে নির্দেশক। ডিটারমাইনার শব্দের বাংলা অর্থ কি? নির্দেশক। এখন ডিটারমাইনারের পরে যেই সকল শব্দ থাকে সেই শব্দগুলোর মধ্যে যদি একটা শব্দ থাকে, এক্ষেত্রে নিয়মটা হচ্ছে এরকম যে ডিটারমাইনারের পরে যদি একটা শব্দ থাকে, অর্থাৎ ওয়ার্ড ওয়ান একটা শব্দ থাকে, সেই শব্দটা কি হবে? চোখ বুঝে সেই শব্দটা নাউন হবে। তার মানে নো একটা ডিটারমাইনার, এরপরে একটা শব্দ আছে ভার্বস, সুতরাং এটা কি? এটা হচ্ছে নাউন। আবার ডিটারমাইনারের পরে যদি দুটো শব্দ থাকে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হবে কি? তারপরেরটা হবে নাউন। তার মানে এখানে আমার দুইটা শব্দ নয়, একটা শব্দই আছে, তার মানে এটা কি হবে? নাউন হবে। আর ডিটারমাইনার শব্দের বাংলা অর্থ হচ্ছে নির্দেশক। যে সকল শব্দ নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে নাউন এবং প্রোনাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, পরিমাণ, হা বোধকতা, না বোধকতা ইত্যাদি বোঝাবে, তাকে কি বলা হয়? ডিটারমাইনার বলা হয়। তার মানে যারা প্রিপোজিশন বলেছো, অ্যাডভার্ব বলেছো, তোমাদেরটা কিন্তু সঠিক অ্যান্সার হয়নি। তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে আমাদের প্রথম বার্ড এটা হচ্ছে কনজাংশন, দ্বিতীয় বার্ড যেটা হচ্ছে ভার্ব, তৃতীয় বার্ড যেটা হচ্ছে নাউন। তার মানে এখানে আমরা যে পার্টটা দেখলাম সেটা হচ্ছে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। অর্থাৎ একই শব্দ বাক্যের মধ্যে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে কি হতে পারে? ব্যবহার হতে পারে। এটার আরেকটা সহজ আমরা এক্সাম্পল যদি দেখি, প্রথমত তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে ওয়াটার, WATER, ওয়াটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? WATER, ওয়াটার। ওয়াটার শব্দটা নাউন, সেকেন্ড এ নাম্বার অপশন। ওয়াটার শব্দটা আমি আবার লিখি, ওয়াটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? WATER, ওয়াটার। এ নাম্বার অপশনে দেয়া আছে নাউন, বি নাম্বার অপশনে দেয়া আছে ভার্ব, সি নাম্বার অপশন বা 3 নম্বর অপশনে দেয়া আছে অ্যাডজেক্টিভ, 4 নম্বর অপশনে দেয়া আছে অ্যাডভার্ব। ওয়াটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? সেকেন্ড আর একটা প্রশ্ন এভাবে দেয়া আছে যে ওয়াটার ইন দ্য গার্ডেন, ওয়াটার ইন দ্য গার্ডেন, GARDEN, ওয়াটার ইন দ্য গার্ডেন, এটা আন্ডারলাইন করা আছে। এরপরে এ নাম্বার অপশন দেয়া আছে ওয়াটার শব্দটা নাউন, বি নম্বরে দেয়া আছে ওয়াটার শব্দটা ভার্ব, সি নাম্বার অপশনে দেয়া আছে ওয়াটার শব্দটা অ্যাডজেক্টিভ, এন্ড 4 নম্বরে দেয়া আছে অ্যাডভার্ব। তার মানে এখানে প্রথম ওয়াটার শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটা একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ওয়াটার ইন দ্য গার্ডেন, এখানে এটা কোন পার্টস অফ স্পিচ? প্রথমটা বলেছো, বি নম্বরে বলেছো ভার্ব, আসফিয়া জান্নাত বলেছো নাউন, ওয়াটার ইন দ্য গার্ডেন, ওয়াটার হচ্ছে কি ইমরান আহমেদ বলেছো ভার্ব, সানজিদা শান্তা তুমি বলেছো নাউন, রফিকুল ইসলাম নাউন, সাদিয়া জান্নাত ভার্ব,
খায়রুল ইসলাম নাউন, ফয়সাল এমডি ফয়সাল আহমেদ ভার্ব বলেছো, ভার্ব বলেছো। এখন দেখো একই শব্দ, এই প্রথমে তো ওয়াটার, এই ওয়াটার দ্বারা কি বোঝাচ্ছে? এই ওয়াটার দ্বারা বোঝাচ্ছে পানি। তার মানে পানি, এটা নর্মালি পানি, যেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটাকে গণনা করা যায় না। তার মানে এই ওয়াটার দ্বারা যখন পানি বোঝাচ্ছে, তার মানে এটা নাউন। এবং কোন ধরনের নাউন? এটা আনকাউন্টেবল নাউন। বাট আমি যখন বললাম ওয়াটার ইন দ্য গার্ডেন, তার মানে বাগানে পানি দাও। এই ওয়াটার শব্দের অর্থ শুধু পানি না, এই ওয়াটার শব্দের অর্থ হচ্ছে পানি দেওয়া। তার মানে কি বোঝাচ্ছে? একটা কাজ করা বোঝাচ্ছে। যেহেতু এটা কাজ করা বোঝাচ্ছে, তার মানে এটা কিন্তু আর নাউনের মধ্যে সীমাবদ্ধ নেই। যেহেতু এটা কাজ করছে, তার মানে যেগুলো কাজ করে, যে শব্দগুলো, তাকে আমরা কি বলি? তাকে আমরা ক্রিয়া বলি। তার মানে প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে নাউন, আর দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে ভার্ব। তার মানে ওয়াটার একটা শব্দ, এটা বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে, অর্থাৎ এটার পজিশন অনুযায়ী এক এক সময় এক একটা রূপ ধারণ করতে পারে। অর্থাৎ আমি আব্দুল্লাহ আল মনসুর এখানে এখন টিচার হিসেবে আছি, আবার এখান থেকে বের হয়ে গেলি হয়তো কারো ভাই, কারো বন্ধু, অথবা অন্য কোনো সম্পর্কের সাথে জড়িয়ে যাব। তার মানে সেমভাবে ইংলিশ ব্যাকরণের মধ্যে অনেকগুলো শব্দ আছে, যে শব্দগুলো তার পজিশন অনুযায়ী ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারে। তার মানে এই যে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতে পারে, এই রূপটা তোমাকে জানতে হবে। আর এই রূপটা জানার জন্য তোমাকে কি জানতে হবে? রূপটা জানার জন্য জানতে হবে পজিশন অফ পার্টস অফ স্পিচ, এবং জানতে হবে সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচটা কিভাবে গুরুত্বপূর্ণ, কিভাবে একটা শব্দ বিভিন্ন পার্টস অফ স্পিচের রূপে রূপান্তরিত হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা যদি আরেকটু ইন ডিপতে আলোচনায় চলে যাই, দেখো এর পরের স্লাইডে এখানে নাউন, প্রোনাউন এগুলোর আসলে ডেফিনিশন দেওয়া আছে। আমি ডেফিনিশনগুলো আলোচনা করব না, যেহেতু তোমরা এই বিষয়গুলো জানো। ওকে, এগুলো আমরা আলোচনা করেছি, পার্টস অফ স্পিচ। ওকে, এটাও আলোচনা আমাদের শেষ। এরপরে এই অংশটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা আজকে শুধু একটা পার্ট নিয়ে আলোচনা করব, যে পার্টটা আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, যেটা তোমাদের ইন্টারে যারা আছো তোমাদের জন্য এটা এখনই লাগবে, ইন্টার যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য। এজন্য আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের এই পার্টটা নিয়ে আলোচনা করব। আমরা যদি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এই পার্টটা আজকে কমপ্লিট করতে পারি, বা খাতায় নোট করে ফেলতে পারি, আমাদের একসাথে দুটো কাজ হয়ে যাবে। আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এটাও করতে পারবো, অর্থাৎ ইন্টারচেঞ্জ করতে পারবো পার্টস অফ স্পিচে, প্লাস কোনো একটা শব্দ দেখে, অর্থাৎ একটা সিঙ্গেল শব্দ দেয়া আছে, শব্দের শেষের সাফিক্স অথবা প্রিফিক্সগুলো দেখে এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা আমরা কি করতে পারবো? আইডেন্টিফাই করতে পারবো। এখন দেখো, প্রথমত আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের যে পার্টগুলো আছে, এগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে নাউন। নাউন শব্দের অর্থ কি? নাউন শব্দের অর্থ আমরা বিশেষ্য বলেছি। এখন আমরা কিভাবে নাউনকে আইডেন্টিফাই করব? নাউনকে আইডেন্টিফাই করার জন্য নিয়ম হচ্ছে, নাউন দ্বারা কোনো কিছুর নাম বোঝে, অর্থাৎ সাধারণত নাউনের শেষে কি কি থাকে? নাউনের শেষে থাকে MENT, TH, TION, SION। তার মানে তুমি এই অংশটুকে বলতে পারো একসাথে মেনশন বা মেনশন, MENT, TH, TY, TION, SION। তার মানে MENT, TH, TY, TION, SION, মেনশন। এরপরে বলতে পারো ডুমনেস্টি, DOMNESSTY, ডুমনেস্টি। তাহলে আমি প্রথমে কি বললাম? মেনশন, MENT, TH, TY, TION, SION। তারপরে হচ্ছে DOMNESSTY, ডুমনেস্টি। এরপরে তুমি বলো হুড শিপার। হুড শিপারটাকে HWD, হুড, HIPEROR, তার মানে হুড শিপার। এরপরে তুমি বলো যে সাইরাগেসি বা সাইরাগেসি, CECICY, তার মানে ইটসেক্টরা, যদি ইটসেক্টরা সাফিক্সগুলো যদি ইটসেক্টরা, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় সাফিক্স। ইটসেক্টরা সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে, কোনো শব্দের শেষে থাকে, এখানে আমাদের লেখা আছে, কোনো শব্দের শেষে থাকে, তখন সেই শব্দগুলো সবসময় কি হবে? সেই শব্দগুলো সবসময় নাউন হবে। এবং এটা নাউন হবে 99% ক্ষেত্রে। 99% ক্ষেত্রে কি হবে? ওই শব্দগুলো নাউন হবে। তাহলে তোমার বাসায় বসে এখন কাজ কি? তোমার বাসায় বসে কাজ হচ্ছে এই অংশগুলোকে জাস্ট লিখে ফেলা, এই সাফিক্সগুলোকে। তার মানে আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করতেছি, যারা তোমরা কাগজ কলম নিয়ে বসেছো,
অথবা টেবিলে আছে, তুমি এটা আবার একটু খাতায় নোট করে নাও, এবং এটা মনে রাখার সিস্টেমটাও আমি বলে দিচ্ছি। এটাকে টোটাল 4টা ভাগে ভাগ করে পড়বে। প্রথমে পড়বে মেনশন, MENTTHTY মেনশন, এরপরে পড়বে ডুমনেস্টি, DOMNESSTY ডুমনেস্টি, এরপরে পড়বে হুডশিপার, HWDSHIPER হুডশিপার, এরপরে পড়বে সাইডাগেসি, CECICY সাইডাগেসি। এই শব্দগুলো বা শব্দ অংশগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তখন সেই শব্দটা কি হবে? নাউন হবে। ওকে, আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, এখানে দেখো কি দেয়া আছে? অ্যাডভাইস, অ্যাডভাইসের শব্দের শেষে কি আছে? CE আছে। ইন্ডিপেন্ডেন্স শব্দের শেষে কি আছে? ENCE আছে, আবার CE আছে। পোভার্টি, পোভার্টির সাথে কি আছে? TY আছে। আবার দেখো অ্যাকোমোডেশন কি আছে? TION আছে, এটা একটা নাউন। রিপ্রোডাকশন শব্দের শেষে কি আছে? TION আছে। এরপরে ক্যাওয়াস শব্দের শেষে কি আছে? OS আছে। এরপরে হচ্ছে কি স্পেসিস কি আছে? ES আছে, IES। এরপরে জেনোসাইড কি আছে? CIDE আছে বা DE আছে। তার মানে এই অংশটা আমরা যদি মুখস্থ করে ফেলি তাহলে আইডেন্টিফিকেশন অফ নাউন এই অংশটা নিয়ে আমাদের আর কোনো ঝামেলা থাকলো না। ওকে, এরপরে সেকেন্ড যে পার্ট, তার মানে আশা করি তোমরা নাউনের এই পার্টটা বুঝতে পেরেছো এবং এই সাফিক্সগুলো মুখস্থ করে ফেলবে। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কিভাবে শিখব? এটাও খুব সহজ। শব্দের শেষে যদি কি থাকে? সাম আস, SOMEOUS, সাম আস, এরপরে ARY, সাম আস আর বা RI, লাইক, LIK, লাইক, ING, তুমি বলতে একসাথে বলো লাইকিং, সাম আস আর লাইকিং, অল, AL, সাইড টাইভাবল, SIVEYTIVEABLE, টাইভাবল, অ্যান্ট, ANTENTLES, অ্যান্টলেস, ফুলিস্ট, FULISHEDIC। তার মানে এটাকে যদি আমি এভাবে মনে রাখতে পারি, সাম আস আর লাইকিং, অল সাইড টাইভাবল, অ্যান্টলেস, ফুলিস্ট। তার মানে এটা আমি নর্মালি বলতেছি সেন্টেন্সের মতো করে, কিন্তু এটা আসলে সেন্টেন্স না। অর্থাৎ এই শব্দগুলোকে যদি আমি বাসায় বসে 4-5 বার পড়ি, আমার মুখে কিন্তু অটো চলে আসবে, আমার মুখের জড়তাটা দূর হয়ে যাবে, শব্দগুলো আমার চোখের উপরে ভাসবে, প্লাস আমার মুখে ফ্লুয়েন্টলি চলে আসবে। তাহলে কি? সামাস, SOMEOUS, ARY, LIKE, ING, AL, SIVEYTIVEABLE, IBLE, অ্যান্টলেস, ANTENTLES, FULISHEDIC। ইটসেকটা যদি কোনো শব্দের শেষে থাকে, সেই শব্দটা চোখ বুজে কি হবে? সেই শব্দটা হবে চোখ বুজে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো বিউটিফুল, এই যে FUL আছে, তার মানে এটাকে নাউন। আনপ্যারালালড শব্দের শেষে ED আছে, এটা একটা অ্যাডজেক্টিভ, সরি নাউন বলেছি, এটা অ্যাডজেক্টিভ হবে। হিস্টোরিক্যাল AL আছে, এটা একটা অ্যাডজেক্টিভ। তারপরে প্রোলিফিক IC আছে, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে অ্যাডজেক্টিভের জন্য যে সাফিক্সগুলো আছে সেই সাফিক্সগুলো খাতায় নোট করে ফেলবে। ওকে, এরপরে সর্বশেষ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ভার্ব। অর্থাৎ এখানে আমাদের মূলত 3টা পার্ট একটু ভালো করে পড়তে হয়: আইডেন্টিফিকেশন অফ নাউন, আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ, আইডেন্টিফিকেশন অফ ভার্ব। এই 3টা পার্টের সাফিক্স এবং প্রিফিক্সগুলো যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমাদের জন্য বাকি অংশগুলো খুব বেশি সহজ হয়ে যায়। এবার দেখো ভার্বেরটা আরও বেশি সহজ। ভার্বের ক্ষেত্রে কোনো শব্দের শুরুতে বা প্রথমে কি থাকবে? কোনো শব্দের শুরুতে যদি EMENDER, অ্যামেন্ডার, এবং শব্দের শেষে যদি IFY, ACZT, IAC, IJT, অ্যামেন্ডারফাই, সিজ অর সাইজ, এবং এখানে আর একটা শব্দ যুক্ত হবে, এটা হচ্ছে ATE। ইটসেকটা যদি থাকে তখন সেই শব্দগুলো সবসময় কি হবে? ভার্ব হবে। তাহলে ভার্ব কিভাবে আমরা চিনব? ভার্বকে চেনার জন্য সহজ উপায় হচ্ছে কোনো শব্দের শুরুতে অ্যামেন্ডার, EMENDER, অ্যামেন্ডার, আর শব্দের শেষে IFY, ACZT, IAC, IJT, অ্যামেন্ডারফাই, সাইজ অর সিজ, তুমি যেভাবেই বলো না কেন, এবং শব্দের শেষে ATE যদি থাকে সেই শব্দগুলো কি হয়? সেই শব্দগুলো ভার্ব হয়। দেখো অ্যাডজেক্টিভ EN প্লাস অ্যাডজেক্টিভ, যেমন অ্যান অ্যাপল শব্দের শুরুতে AN আছে, অ্যাপল, তার মানে আবার রিয়েলাইজ IJT আছে শব্দের শেষে, ডিফারেন্সিয়েট শব্দের শেষে AT আছে, এটা ভার্ব, গ্লোরিফাই IFY আছে, তার মানে এটা হচ্ছে ভার্ব, আইডিয়ালাইজ IJT আছে, ভার্ব। তার মানে এই অংশটা কিন্তু খুবই সহজ ভার্বেরটা। এই পাশে আছে টোটাল 1 2 3 4, এই পাশে আছে টোটাল 5টা, 5 আর 4 9টা সাফিক্স এবং প্রিফিক্স মুখস্থ করার মাধ্যমে তুমি সহজে ভার্ব আইডেন্টিফাই করতে পারতেছো, প্লাস এটাকে রূপান্তর করতে পারতেছো। আশা করি এই অংশটা তোমরা মুখস্থ করে ফেলবে।
এরপরে আমাদের জন্য একেবারে সর্বশেষ আইডেন্টিফিকেশন অফ অ্যাডভার্ব। অ্যাডভার্বের ক্ষেত্রে নিয়মটা আরও বেশি সহজ। অ্যাডভার্বটা হচ্ছে, এটাকে যদি আমরা সহজে মনে রাখি, সাধারণত অ্যাডভার্বের শেষে কি থাকে? এলওয়াই থাকে। নর্মালি কোনো শব্দের শেষে এলওয়াই থাকলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। এক্ষেত্রে আসলে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয় এটা বললে ভুল হবে। সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে, অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে তখন সেটা অ্যাডভার্ব হয়। কিন্তু অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যদি না থাকে তখন কি হবে? নাউনের শেষে যদি এলওয়াই থাকে তখন অ্যাডজেক্টিভ হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে আগে দুটো এক্সাম্পল দিই, এটা বুঝতে সুবিধা হবে। আমি তোমাদেরকে বললাম মাদারলি, MOTHERLY। মাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমাকে একটু কমেন্ট করে জানাও। এ নম্বর মাদারলি শব্দটা হচ্ছে নাউন, 2 নম্বর হচ্ছে মাদারলি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নম্বর মাদারলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব, 4 নম্বর মাদারলি শব্দটা হচ্ছে ভার্ব। মাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? তোমরা যারা দেখছো একটু কমেন্ট করে জানাও মাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। তসলিম জান্নাত রীতি বলেছো অ্যাডভার্ব, ওকে, অসংখ্য ধন্যবাদ। এরপরে আরো 2-1 কমেন্ট করে জানাও মাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ। মাদারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? প্রিয়া বলেছো অ্যাডভার্ব, আফরাউদ্দিন বলেছো অ্যাডভার্ব, অন্তরা বলেছো অ্যাডভার্ব, মোহাম্মদ ফয়সাল বলেছো অ্যাডভার্ব। আরো 2-1 একটু কমেন্ট করে জানাও অ্যাডভার্ব। সঞ্জিদা শান্তা বলেছো অ্যাডভার্ব, সঞ্জানা বলেছো অ্যাডভার্ব, উপমা বলেছো অ্যাডভার্ব, উপমা টাঙ্গাইলের মেয়ে। সাবরিনা এম চৌধুরী বলেছো অ্যাডভার্ব। এরপরে হচ্ছে গিয়ে সাদিয়া জান্নাত বলেছো অ্যাডভার্ব, জামিয়া রহমান বলেছো অ্যাডভার্ব, শাহরিয়ার মিশকাত বলেছো অ্যাডজেক্টিভ। এই যে আমি সঠিক অ্যান্সারটা পেয়েছি। আসলে এই মাদারলি শব্দটা অ্যাডভার্ব না, মাদারলি শব্দটা অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? দেখো, প্রথমত হচ্ছে এখানে আমাদের রুট অর্থটা কি? রুট অর্থটা হচ্ছে মাদার। এখন বলো তো মাদার শব্দটা কোন পার্টস অফ স্পিচ? মাদার শব্দটা হচ্ছে নাউন। তার মানে নাউনের শেষে যদি এলওয়াই থাকে, নাউনের শেষে যদি কি থাকে? এলওয়াই থাকে, তখন সেটা হবে কি? তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ আমার যে রুট অর্ড, সেই রুট অর্ডটা যদি নাউন হয় আর সেই নাউনের সাথে যদি এলওয়াই থাকে তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। আবার আমি বললাম স্লোলি, SLOW, স্লো, এলওয়াই। এখন বলো তো স্লো শব্দটা কোন পার্টস অফ স্পিচ? স্লো, হি ইজ ভেরি স্লো, সে অনেক কি? অনেক অস্থ বা ধীরগতি সম্পন্ন। তার মানে স্লো শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্লো শব্দটাকে, স্লো শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই থাকে তখন সেটা কি হবে? তখন সেটা হবে অ্যাডভার্ব। তার মানে শব্দের শেষে এলওয়াই দেখিয়ে তুমি অ্যাডভার্ব বলতে পারবে না। শব্দের শেষে এলওয়াই দেখি অ্যাডভার্ব বলা যাবে না। অর্থাৎ এলওয়াই যে শব্দটার শেষে আছে সেই শব্দটা যদি কি হয়? সেই শব্দটা যদি নাউন হয় তখন আমাদের শব্দটা হবে অ্যাডজেক্টিভ। আর রুট অর্ডটা যদি অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই হয় তখন সেটা হবে অ্যাডভার্ব। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো যে আমরা কখন অ্যাডজেক্টিভ বলবো, কখন অ্যাডভার্ব বলবো। ওকে, তাহলে এখানের যে এক্সাম্পলগুলো আছে এখানে যদি একটু দেখো, যেমন এখানে নোটোরিয়াস শব্দের শেষে OUS আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব। স্লো শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই অ্যাডভার্ব। তারপর পারফেক্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, তার মানে পারফেক্টলি অ্যাডভার্ব। হার্টি, এটা একটা অ্যাডজেক্টিভ, এর সাথে ILY আছে, এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। বাট আমি এখানে তোমাকে যেমন বললাম ফ্রেন্ডলি, FRIENDLY, তোমরা বলো তো এই যে ফ্রেন্ডলি লিখলাম, ফ্রেন্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এবার একটু কমেন্ট করে জানাও তো দেখি তোমরা বলতে পারো কিনা। ফ্রেন্ডলি শব্দটা প্রথম হচ্ছে অ্যাডজেক্টিভ, 2 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব, 3 নম্বরে হচ্ছে নাউন, 4 নম্বরে হচ্ছে গিয়ে ভার্ব। ফ্রেন্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ফ্রেন্ডলি শব্দটা সাকিব হুসাইন বলেছে অ্যাডজেক্টিভ। একটু কমেন্ট করে জানাও অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বলেছো। সবাই ভুল, সবগুলো ভুল, ক্যামরে কি? তার মানে ঠিক আছে, অ্যাডভার্ব বলেছো। অ্যাডভার্ব না সঞ্জিতা জান্নাত, তুমি বুঝতে পারো নাই, এটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ বলেছো প্রিয়া, অ্যাডজেক্টিভ। উপমা বলেছো অ্যাডভার্ব না, উপমা এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডজেক্টিভ। তুমি খেয়াল করো নাই।
শাহরিয়ার মিশকাত বলেছো অ্যাডজেক্টিভ, সাদিয়া জান্নাত বলেছো অ্যাডজেক্টিভ, সবাই অ্যাডজেক্টিভ বলেছো মাশাআল্লাহ। সবারটা হয়েছে, ম্যাক্সিমাম এটা তোমাদেরটা হয়েছে। এটা কেন? এটা অ্যাডজেক্টিভ হবে। কেন অ্যাডজেক্টিভ হবে? কারণ দেখো এখানে ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, তার মানে বন্ধু এই শব্দটা কি? এই শব্দটা হচ্ছে নাউন, আর নাউনের শেষে যদি এলওয়াই থাকে তখন আমরা কি বলেছি? নাউনের শেষে এলওয়াই থাকলে সেটা হবে অ্যাডজেক্টিভ। নাউন প্লাস এলওয়াই ইকুয়াল অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস ইকুয়াল এলওয়াই ইকুয়াল অ্যাডভার্ব। তাহলে যারা অ্যাডজেক্টিভ বলেছো, ফ্রেন্ডলি শব্দটাকে যারা অ্যাডজেক্টিভ বলেছো তাদের অ্যান্সারটা হয়েছে। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। আমার নাম বললেন না কেন? ইমরান আহমেদ, তোমার নামটা আবার বলে দিলাম। ইমরান আহমেদ, তুমি অ্যান্সার কি দিয়েছিলে? তুমি অ্যান্সার যেটা দিয়েছিলে সেটা সম্ভবত সঠিক হয়েছিল। ওকে, অসংখ্য ধন্যবাদ ইমরানকে। এরপরে হচ্ছে কিছু এক্সেপশনাল রুলস। এখানে দেখো এই লেখা আছে ফাদার, ফাদারলি, তার মানে অ্যাডজেক্টিভ। মাদার, মাদারলি অ্যাডজেক্টিভ। ফ্রেন্ড, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। আবার এখানে কিছু বিষয় আছে, যেমন নেম, নেমলি এটা হচ্ছে অ্যাডভার্ব, টাইম, টাইমলি অ্যাডভার্ব, উইক, উইকলি অ্যাডভার্ব। এখান থেকে তোমাদের কিছু বিষয় আছে, যেমন হচ্ছে এখান থেকে দেখো আমাদের কিছু নাউন আছে, কিছু শব্দ। বিসিএস এ একটা প্রশ্ন আসছিল যে নিচের, এই যে কিছুদিন আগে যে বিসিএসটা গিয়েছিল, এখানে একটা প্রশ্ন আসছে যে নিচের কোন শব্দটা একসাথে উভয় পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে? নিচের কোন শব্দটা একই সাথে নাউন এবং ভার্ব? অর্থাৎ তোমাকে প্রশ্নটা এভাবে ছিল যে নিচের কোন শব্দটা একই সাথে নাউন হিসেবেও ব্যবহৃত হতে পারে, ভার্ব হিসেবেও ব্যবহৃত হতে পারে। যেমন এখানে একটা ছিল এরকম, ধরো এভাবে ছিল ফাদার, FATHER ফাদার। 2 নম্বরে ছিল ধরো হচ্ছে গিয়ে কি ছিল? অয়েল, OIL অয়েল। 3 নম্বরে ছিল তোমার, আমরা অয়েলটা না লিখি এখানে, এটা আরো সহজে লিখি, আমরা 2 নম্বরে লিখতে পারি ওয়াটার, WATER ওয়াটার। এরপরে আমরা 3 নম্বরে লিখতে পারি CHOCKLATE চকলেট। আর 4 নম্বরে আমরা কি লিখতে পারি? 4 নম্বরে লিখতে পারি মাটন, MUTT মাটন। তার মানে আমরা প্রথমে নাউন এবং ভার্ব একসাথে উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে কোনটা? ফাদার, ওয়াটার, চকলেট, মাটন। কোনটা হতে পারে বলো তো? প্রিন্স, প্রিয়া কি বলেছো? ওয়াটার বলেছো, ওয়াটার বলেছো তাসলিম জান্নাত। তার মানে ওয়াটার, এই যে কিছুক্ষণ আগেই আমরা অ্যান্সারটা দেখেছি, কি হবে? ওয়াটার হবে। তার মানে ওয়াটার এটা হচ্ছে কি? প্রথমে ওয়াটার এটা নাউন, আনকাউন্টেবল নাউন। আবার এই ওয়াটার শব্দটা কি হিসেবে ব্যবহৃত হতে পারে? ওয়াটার শব্দটা ভার্ব হতে পারে, যেমন ওয়াটার ইন দ্য গার্ডেন। ঠিক তদ্রূপভাবে এখানে একটা এক্সাম্পল আছে, খুব ফানি একটা এক্সাম্পল, সেটা হচ্ছে হাজব্যান্ড। হাজব্যান্ড শব্দের অর্থ কি? আমরা জানি হাজব্যান্ড শব্দের অর্থ হচ্ছে স্বামী। হাজব্যান্ড শব্দের অর্থ হচ্ছে স্বামী, বা হাজব্যান্ড শব্দের অর্থ হচ্ছে একে অপরের পরিপূরক, আমরা যাকে বলি আর কি, সহোদর বা সহোদরী বলা চলে। কিন্তু এই হাজব্যান্ড শব্দটা আবার ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হবে তখন কি হবে? পরিমিতভাবে ব্যবহার করা। যারা পৃথিবীর মানে সকল হাজব্যান্ডরা কি হয়? পৃথিবীর সকল হাজব্যান্ডরা হচ্ছে কি একটু মানে ইকোনমিক্যাল হয়, অর্থাৎ তারা কি করেন? সব কিছু হিসাব নিকাশ করে ব্যবহার করেন। বাট তাদের যে সহধর্মিণীরা যারা থাকেন এরা হচ্ছে গিয়ে মানে 2 হাতে ব্যবহার করেন আর কি, টাকা পয়সা খরচ করেন। বাট হাজব্যান্ড যারা, তারা কি করেন? পরিমিতভাবে ব্যবহার করেন, যার জন্য হাজব্যান্ড শব্দের আর একটা অর্থ হচ্ছে পরিমিতভাবে ব্যবহার করা। তার মানে এই হাজব্যান্ড শব্দটা স্বামী অর্থে নাউন, আর পরিমিতভাবে ব্যবহার করা অর্থে কি হচ্ছে? পরিমিতভাবে ব্যবহার করা অর্থে ভার্ব হচ্ছে। আবার ওয়াটার, ওয়াটার শব্দটা নর্মালি পানি অর্থে ব্যবহৃত হচ্ছে, আবার পানি দেওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে। ট্যুর, ট্যুর শব্দটা ভ্রমণ অর্থে ব্যবহৃত হচ্ছে, আবার ভ্রমণ করা অর্থে ব্যবহৃত হচ্ছে। মাস্টার, মাস্টার অর্থটা শিক্ষক অর্থে ব্যবহৃত হচ্ছে, যেমন হচ্ছে ইংলিশের মাস্টার, বাংলার মাস্টার মানে শিক্ষক। আবার এই মাস্টার শব্দের অর্থটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? ভার্ব অর্থে, আয়ত্ত করা অর্থে ব্যবহৃত হচ্ছে। এবার দেখো আই, আই মানে চক্ষু, এটা আমরা জানি। আবার আই শব্দের অর্থ লক্ষ্য করা অর্থে ব্যবহৃত হচ্ছে, লক্ষ্য রাখা অর্থে। আবার ড্রিম, ড্রিম মানে স্বপ্ন, আবার ড্রিম শব্দের অর্থ স্বপ্ন দেখা অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে একই শব্দ বাক্যের মধ্যে একসাথে 2টো রোল প্লে করতে পারে, কখনো এটা ভার্ব হতে পারে, কখনো এটা নাউন হতে পারে। তাহলে আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এই অংশগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে যে কোন শব্দ কখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, কোন শব্দ কখনো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়।
ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে অ্যান্সার আসলে দেয়া আছে, এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। সুতরাং তোমরা যারা লাইভে যুক্ত আছো এবং যুক্ত হয়েছো, তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে বা তোমাদের সবার জন্য পরামর্শ থাকবে, তোমরা তোমাদের প্রিপারেশনকে যারা শেষ মুহূর্তে এসে ঝালাই করে নিতে চাও, যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটি, তাদের জন্য পড়ালেখার প্ল্যাটফর্ম উন্মুক্ত। অর্থাৎ পড়ালেখার এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তুমি তোমার জীবনের স্বপ্ন চূড়ায় পৌঁছাতে পারো, এমন একটা প্রত্যাশা রয়েছে ইনশাআল্লাহ। সুতরাং তোমরা যারা এখনো পড়ালেখার যে কোর্সগুলো চলমান, যে কোর্সগুলো আছে, পেইড কোর্সগুলো, যারা তোমাদের প্রস্তুতিকে শেষবারের মতো বা শেষ মুহূর্তের মতো ঝালাই করে নিতে চাও, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোর্সগুলো এনরোল করা দরকার সেই কোর্সগুলোকে এনরোল করে দিবে। আমাদের ডেসক্রিপশন বক্সেই কিন্তু কোর্সগুলোর ডিটেলস দেয়া আছে, তোমরা যোগাযোগ করে এনরোল করে নাও। ইনশাআল্লাহ তোমরা সফল হবে, তোমাদের স্বপ্নগুলোকে ছুঁতে পারবে, সেই প্রত্যাশায় আজকের ক্লাসটা এখানে এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।